সবাই দিকে খেয়াল করেন। আজ আপনাদের নবম ক্লাস। গত ক্লাসে আমরা দেখেছি হচ্ছে লাইন সেগমেন্ট টুল, রেক্ট্যাঙ্গেল টুল, ব্রাশ টুলের সাহায্যে আমরা চেইন তৈরি করছি, পাতা তৈরি করছি, এবং পেন্সিল আর ইরেজার টুলটা গত ক্লাসে দেখানো হয়নি, তো এটা এই ক্লাসে দেখাই দিচ্ছি। খেয়াল করেন, ব্রাশ টুলের পরে যেটা আছে এটা হচ্ছে শেপার টুল, পেন্সিল টুল, মানে একই টুলের ভিতরে অনেকগুলো টুল রয়েছে। পেন্সিল, স্মুথ টুল, পাথ ইরেজার টুল, জয়েন্ট টুল। তো এর ভিতরে আমাদের দরকার হয় স্মুথ টুল আর মাঝে মধ্যে পেন্সিল টুল। তো আমরা এক এক করে দেখি কোন টুলের কী কাজ। প্রথমটা যদি দেখি শেপার টুল, এই টুলে থাকা অবস্থায় যদি আমি বাঁকা করেও দাগ টানি সেটা সমান দাগ হবে। আবার যদি মনে করি আমি একটা ত্রিভুজ আঁকবো হাত দিয়ে, এটা একদম সমান ত্রিভুজ হয়ে যাবে। আমি যদি মনে করি একটু চতুর্ভুজ আঁকবো একটু ব্যাকা করে, দেখেন একদম অ্যাকুরেট চতুর্ভুজ বানিয়ে দিচ্ছে। পঞ্চমভুজ বানালাম, দেখেন এটা ষড়ভুজ হয়ে গেছে। যাই হোক, এই টুল আমাদের অত দরকার পড়ে না, ঠিক আছে। হাতের আন্দাজে আর কি যা ইচ্ছা তাই তৈরি করা যাচ্ছে। এটা হচ্ছে প্রথম টুল, শেপার টুল। এরপর আসছে পেন্সিল টুল। পেন্সিল টুলের সাহায্যে এটা অনেকটা কলমের মতো, কিন্তু এর নাম পেন টুল না, এর নাম পেন্সিল টুল। মানে আমি এভাবে যা ড্র করব ওইভাবে একটা স্ট্রোক তৈরি হবে। তো এই স্ট্রোকটাকে চাইলে আমরা ফিলে কনভার্ট করতে পারি। তো পেন্সিল টুলটাও দেখলাম একদম সিম্পল, এর আর বোঝানোর কিছু নাই। এরপর স্মুথ টুল। স্মুথ টুলের কাজ কি? ধরেন আপনি একটা দাগ করেছেন কিন্তু ওটা খাসকাটা হয়ে গেছে কিংবা বাঁকা হয়ে গেছে, আপনি ওটা স্মুথ করতে চাচ্ছেন, দাগটাকে সোজা করতে চাচ্ছেন। আমি একটু পেন্সিল টুল দিয়ে আগে একটা কিছু এঁকে তারপর বোঝাই। ধরেন এই দাগটা টানছেন, এখানে একটু খাসকাটা হয়ে গেল, তো আপনি চাচ্ছেন এখানে স্মুথ করতে। সেক্ষেত্রে এই স্মুথ টুলের সাহায্যে আপনি যদি টান দেন, একদম বেশি খাসকাটা হলে ওইগুলোর উপরে আসলে পরিবর্তনটা অত সহজে হয় না। এভাবে টান দিলে দেখেন এখানে পরিবর্তন লক্ষ্য করছেন, এই খাসকাটা সরে যেয়ে স্মুথ হচ্ছে। এভাবে টান দিতে হবে, মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে টান দিতে হবে, তাহলে এগুলো স্মুথ হবে। আমি আরেকবার একটু দেখাই। এই বেশি খাসকাটা হয়ে গিয়েছে, ধরেন এরকম যদি হয়, এখন যদি আমি স্মুথ টুলে যাই, ধরেন এই জায়গায় একটু বাঁকা আছে, তো আমি কি করব, মাউসের লেফট বাটন থেকে এইখান থেকে টান দিয়ে এই পর্যন্ত যদি নিয়ে আসি, তাহলে দেখেন এই দাগটা সোজা হয়ে গেছে। এই হচ্ছে স্মুথ টুলের কাজ, এটা আমাদের মাঝে মাঝে প্রয়োজন পড়ে। এরপর আসছে পাথ ইরেজার টুল। এটার সাহায্যে পাথ ইরেজ করা হয়, এটা আমাদের অতটা প্রয়োজন হয় না। দেখেন এখান থেকে টান দিছি, এইটুকু কেটে গিয়েছে। এর বিকল্প টুল আছে, যেটা হচ্ছে ইরেজার টুল, এটাই যথেষ্ট। ইরেজার টুলের সাহায্যে আমরা এভাবে কাটতে পারি, তো ওইটা যে আলাদাভাবে ব্যবহার করব তার দরকার নেই। তো এখানে আপনারা একটু প্র্যাকটিস করেন। প্রথমটা হচ্ছে শেপার টুল, এর সাহায্যে আপনি এভাবে যে কোনো অবজেক্ট, ত্রিভুজ হোক চতুর্ভুজ হোক, বাঁকা করে তৈরি করলেও সেটা সোজাভাবে তৈরি হবে। এরপর পেন্সিল টুল, স্মুথ টুল, এগুলো একটু ট্রাই করেন। এখানে দেখবার বিষয় হচ্ছে স্মুথ টুলটা, যেটা ব্যবহার করার আগে আপনি পেন্সিল টুল দিয়ে একটা দাগ টানবেন একটু বাঁকা। এবার এই দাগটা সোজা করার জন্য স্মুথ টুলে যাবেন, গিয়ে এভাবে টান দিবেন, দেখবেন এই দাগটা সোজা হয়ে যাচ্ছে। আচ্ছা, হয়েছে না সবার? এখন গত ক্লাসে যে পেইন্ট ব্রাশ টুলের কাজ দেখাচ্ছিলাম, এটা তো সবাই পেরেছিলেন তাই না? এটা ভালোভাবে কাস্টমাইজ করে মানে অনেক কাজ করা যায়। তো যতটুকু দেখাইছি, বোঝাইছি, বেসিক বিষয়গুলো বোঝাইছি, এটা ভালোভাবে বুঝতে হলে 2-3টা ক্লাসও নেওয়া সম্ভব, কিন্তু আমাদের কাজের জন্য এটা অত প্রয়োজন পড়ে না। এখন এর পরের টুলসটা হচ্ছে ইরেজার টুল। ইরেজার টুলের ভিতরে আরও 3টা টুলস আছে।
ইরেজার, সিজার আর নাইফ। তো আমরা প্রথমে ইরেজারটা দেখি। ইরেজারটাই সব থেকে জরুরি দরকারি টুল। তো আমি একটা শেপ নিলাম, কিন্তু শেপের হচ্ছে ফিল কালারও নাই, স্ট্রোক কালারও নেই। আমি ফিল কালারটা নিচ্ছি। এবার আমি যদি ইরেজারে যাই, মানে যে টুলটার কাজ দেখাচ্ছি আপনাদের, এই টুলে থাকা অবস্থায় আমি যদি টান দিই, তাহলে দেখেন কেটে যাচ্ছে। দেখছেন, এটা ক্ষত হয়ে যাচ্ছে। ইরেজার মানে ওই যে রাবার দিয়ে মুছা মতো, পেন্সিল দিয়ে ধরেন আমরা যখন খাতায় কিছু লিখি, রাবার দিয়ে মোছার মতো। এখন এটা আমরা যদি সমান করে কাটতে চাই, ধরেন আমি অলটা চেপে ধরে আমি যদি একটা বাউন্ডারি তৈরি করি, এই বাউন্ডারির ভিতরে যা যা থাকবে অলটা চেপে ধরে আমি টান দিচ্ছি মাউসের লেফট বাটন ক্লিক করে, তো এর ভিতরে যা থাকবে সবগুলো কেটে যাবে। দেখছেন? এবার ইরেজার টুলে নর্মালে থাকলে যে এর যে সার্কেলটা, এটার মাপ ছোট বড় করার জন্য আমরা কিবোর্ডের লেফট থার্ড ব্র্যাকেট লেফট সাইড এবং থার্ড ব্র্যাকেট রাইট সাইডেটা যদি চাপ দিই তাহলে বড় হবে, লেফটেটা চাপ দিলে ছোট হবে। তো আমি বড় করলাম, করে এবারে দেখেন এভাবে কাটতে পারছি। এখন কথা হচ্ছে এইভাবে কাটতে গেলে সোজা হচ্ছে না। আমি যদি সোজা করে কাটতে চাই, সেক্ষেত্রে এখান থেকে শুরু করলাম, অলটা চাপ দিয়ে ধরে এই যে একটা বাউন্ডারি তৈরি হচ্ছে, তাহলে সমান করে কাটা গেল। তো আমি যেভাবে দেখালাম এভাবে সবাই চেষ্টা করেন। প্রথমে একটা শেপ নেবেন, শেপের কালার শুধুমাত্র ফিল কালার থাকবে, স্ট্রোক কালার নান করে দেবেন। তারপরের স্টেপে কাটাকাটি করবেন। আচ্ছা, সবাই তো চেষ্টা করলেন, কারোর কি সমস্যা হচ্ছে এটা বুঝতে? এইদিকে আরেকবার খেয়াল করেন। আমি একটা বৃত্ত নিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। একটা এলিপস নিচ্ছি, এলিপসটাকে আমি কাটবো। আমি নর্মালে যদি এটা সিলেক্টেড থাকতে হবে, সিলেক্টেড থাকা অবস্থায় আমি যদি এটাতে যাই, এটা দেখেন অনেক বড় অবস্থায় আছে, আমি চাইলে ছোট করতে পারি। সেটা হচ্ছে থার্ড ব্র্যাকেট লেফট সাইডে এটা চাপ দিয়ে ধরে রাখলে ছোট হতে থাকবে। তো আমি আরেকটু বড় করি। আমি যদি চাই যে এটা সমান করে উপর থেকে কাটবো, তাহলে কি করব? অলটা চেপে ধরে এইভাবে টান দিব, যে বাউন্ডারি তৈরি হবে ওখান থেকে কেটে যাবে। এবার দেখেন ডান সাইড থেকে একটু কাটি। এভাবে সবাই চেষ্টা করেন তো, পারেন কিনা? আমি যেভাবে বৃত্ত থেকে চতুর্ভুজ করলাম, এটা করেন তো সবাই। আচ্ছা, এদিকে খেয়াল করেন সবাই, কারো বুঝতে অসুবিধা হলে বলবেন। এখানে দেখেন আমি কয়েকটা বৃত্ত নিয়েছি। এখন আমি চাচ্ছি এখান থেকে একটাকে আমি কাটবো। আমি যদি ইরেজার দিয়ে এভাবে নর্মালে টান দিই, তাহলে সবগুলোই কাটবে, তাই না? ইরেজ হবে, মুছবে। কিন্তু আমি চাচ্ছি যে কোনো একটাকে কাটবো এর ভিতর থেকে। আমি ধরেন শুধুমাত্র লালটাকে কাটবো, তাহলে কি করব? এটা সিলেক্ট রাখবো। শুধুমাত্র এটা যদি সিলেকশন টুলে থাকা অবস্থায়, এটা যদি সিলেক্ট থাকে, এই অবস্থায় যদি আমি ইরেজার টুলে যাই, তাহলে এখান থেকে যদি কাটি, তাহলে শুধুমাত্র লালটাই কাটবে, আর অন্যটা কাটবে না। সিলেক্টেডটাই কাটবে, আর অন্যগুলো কাটবে না। ঠিক আছে? সিলেক্ট যেটা থাকবে সেটাই কাটবে, সহজ হিসেব। এবার এর পরের টুলসটা হচ্ছে সিজার টুল।
এখন এখান থেকে আমি একটা বৃত্তকে যদি কাটতে চাই, দেখেন সিজের টুলে যদি আসি, আমি ধরেন এই পাতের উপরে একটা ক্লিক করলাম আর এই পাতের উপরে একটা ক্লিক করলাম, তাহলে কি হবে দেখেন এটা কেটে গেল। দেখছেন, এটা হচ্ছে সিজার টুলের কাজ। এ হলো পাত কাটে, পাত। আমি যদি সিজার টুলে থাকা অবস্থায় এই অবজেক্টের উপরে ক্লিক করি, তাহলে দেখা যাচ্ছে যে বলছে যে পাত সিলেক্ট করতে হবে, তো পাত ছাড়া কাজ হবে না। এখানে পাত কোথায়, একটা অবজেক্টের পাত কোথায় থাকে বলতে পারবেন? একদম কর্নারের দিকে। তো আমি কন্ট্রোল ওয়াই দিলে আপনারা বুঝতে পারবেন। এই যে কালো কালো যেগুলো দেখা যাচ্ছে, আউটলাইন মুডে আছি, এই পাতগুলোই দেখা যাচ্ছে। তো আমার কাটতে হলে আমার অবশ্যই কর্নারের দিকে যেতে হবে। এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, তাহলে এটা কেটে গেল। কন্ট্রোল ওয়াই দিলে আবার নর্মাল মুড হবে। এখন পাত যে শুধুমাত্র কর্নারেই থাকে এমন না। আমি যদি স্ট্রোক নিয়ে একটা স্ট্রোকের থিকনেস যদি একটু মোটা করি, এর পাত কোথায় আছে বলতে পারবেন? এই মাঝখানে, এই দেখেন এখানে। আমি যদি এখান থেকে কাটার চেষ্টা করি হবে না, কারণ এর পাত হচ্ছে এখানে। আমি যেভাবে পাত কাটলাম, একটা ফিল কালারের একটা স্ট্রোক কালারে, এটা সবাই চেষ্টা করেন। হয়েছে সবার? একদম সহজ বিষয়, এগুলো নিয়ে বেশি সময় নেওয়া যাবে না। আপনি ফাঁকা জায়গায় ক্লিক করে আগে ডিসিলেক্ট করেন, করে শুধুমাত্র উপরেরটা ধরে উপরে টান দেন। ফাঁকা জায়গায় ক্লিক করবেন আগে সিলেকশন টুলে গিয়ে। পারছেন? এই দেখেন, আমি আপনাকে এখান থেকে বোঝাই দিই, ভালো করে দেখেন। এই যে একটা বৃত্ত নিলাম, নিয়ে নাইফ টুলে গিয়ে এভাবে কাটলাম। কাটার পরে আমি চলে গেলাম সিলেকশন টুলে। আমি যদি এখন যদি এভাবে টানি তাহলে দুটাই যাবে। তো ফাঁকা জায়গায় ক্লিক করার পরে এই জায়গায় একটা টান দিতে হবে। ওকে, তাহলে আমরা পরবর্তী টুলসে যাই। এরপরের টুল আছে হচ্ছে রোটেট এবং রিফ্লেক্ট টুল। হয়েছে সবার? হয়েছে? হয়েছে? পিছনে হয়েছে আপনার? এরপর রোটেট টুল, এটা একটা মজার টুলস, রোটেট টুল। তারপরে আছে রিফ্লেক্ট টুল। রোটেট টুলের কাজ হচ্ছে ঘোরানো। আমরা তো এমনিতেই এইগুলো রোটেট করতে পারি, তাই না? এই জায়গা থেকে রোটেট করতে পারি। এরকমই একটা টুল হচ্ছে রোটেট টুল। তো আমি যদি একটা ফুল বানাতে চাই, সেক্ষেত্রে আমি একটা বৃত্ত নিচ্ছি। নেওয়ার পরে আমি যদি পেন টুলে থাকা অবস্থায় এই অ্যাঙ্করে একটা ক্লিক করি অল্টার চেপে, তাহলে এই মাথা তীক্ষ্ণ হয়ে যাবে, মানে এরকম হয়ে যাবে। এরপর এই দুইটা অ্যাঙ্কর ধরে আমি যদি উপরের দিকে নিয়ে যাই, তাহলে এরকম হয়ে যাবে। এটা কত ডিগ্রিতে আছে বলতে পারবেন কেউ? এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, তাই না? এটা ধরেন একটা ফুলের পাপড়ি। আমাদের এই টুলের কাজ দেখাবো, রোটেট টুল। রোটেট টুলে থাকা অবস্থায় ওই টুলে যাওয়ার পরে এখানে দেখেন একটা নতুন একটা সেন্টার পয়েন্ট অ্যাড হয়েছে। এটা অবজেক্টের মিডল পয়েন্টে এটা অ্যাড হয়, সেন্টার। তো এটা আমরা যদি চাই এখানে, মানে এটাকে কেন্দ্র করে রোটেট হবে। রোটেট মানে কি? ঘোরানো, তাই না? তো আমি এর সেন্টার পয়েন্টটা আমি এর নিচে নিয়ে আসছি, এই যে এখানে নিয়ে আসছি, এই নিচে। তাহলে অলটা চেপে আমি যদি এখানে একটা ক্লিক করি, তাহলে আমার সামনে একটা পপ আপ এসলো। এখানে যেহেতু ঘুরবে, ঘোরার বিষয়টা হচ্ছে 360 ডিগ্রির উপর ডিপেন্ড করে, তাই না? একটা বৃত্ত কত ডিগ্রি? 360 ডিগ্রি, তাই না? তো আমরা ফুলের পাপড়ি কয়টা নিব বলেন? আপনারা সিলেক্ট করে দেন, আমি সেই কয়টা পাপড়ি দিয়ে একটা ফুল তৈরি করব। কয়টা? 5টা। ওকে, তাহলে আমরা জানি বৃত্ত হচ্ছে 360 ডিগ্রি। এরপরে ভাগ
কিবোর্ডে দেখেন ভাগ চিহ্ন হচ্ছে এরকম স্লাইড, তো ভাগ কয়টা নেব, 5টা। তো আমি 360 ভাগ 5টা দিলাম, এরপর দিলাম কপি, কপি হলো, এবার দিব হচ্ছে কন্ট্রোল ডি। এই দেখেন 5টা পাপড়ির একটা সুন্দর ফুল হয়ে গেল। আমি আরেকবার দেখাচ্ছি, দেখেন যখন আমি একটা শেপ তৈরি করলাম ফুলের পাপড়ি, ফুলের আমি আরেকবার দেখাই এবং এটা আপনারাও করবেন। আমি প্রথমে একটা বৃত্ত নিচ্ছি, এই বৃত্তটা একটু লম্বা লম্বি নিলাম, নেওয়ার পরে আমি পেন টুলে গেলাম, পেন টুলে গিয়ে এখানে যদি অলটা চেপে ক্লিক করি তাহলে এই অ্যাঙ্করটা তীক্ষ্ণ হয়ে যাবে, মানে সুসালো হয়ে যাবে। এইবার আমি যদি ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে এই দুটো অ্যাঙ্কর উপরের দিকে নিয়ে যেতে চাই, তাহলে এইভাবে এই দুইটা অ্যাঙ্কর আমি সিলেক্ট করলাম, করে এটা আমি উপরের দিকে নিয়ে যাচ্ছি। এই হয়ে গেল আমাদের ফুলের পাপড়ি। এটা আমি মিডিল পয়েন্টে নিলাম, নেওয়ার পরে আমি এটা সিলেক্ট করলাম, করে আমি চলে যাব রোটেট টুলে, গেলে এখানে সেন্টার পয়েন্টটা রয়েছে, আমার নিতে হবে এখানে সেন্টার পয়েন্ট, মানে এই জায়গাকে কেন্দ্র করে ঘুরবে। তো আমি এখানে অল্টার প্রেস করে ক্লিক করলাম, করার পরে আমরা জানি বৃত্ত হচ্ছে 360 ডিগ্রি ভাগ, আমি এখন পাপড়ি নিব 10টা, 360 ভাগ 10, কপি, এবার দিব কন্ট্রোল ডি, ব্যাস হয়ে গেল। আপনারা সবাই ট্রাই করেন এটা। দেখেন এই বৃত্তের আমরা যদি ডিরেক্ট সিলেকশন টুলে যাই, যে ডান সাইডের এই অ্যাঙ্করটা ধরলাম, কিভাবে, এভাবে ড্র্যাগ করে এইটুকু সিলেক্ট করলাম, করে এটা ডিলিট করে দিলাম কিবোর্ড থেকে ডিলিট, তাহলে কি হয়ে গেল, অর্ধেক হয়ে গেল, তাই না? আমরা এখন রিফ্লেক্ট দেখব, কিভাবে রিফ্লেক্ট কাজ করে। রিফ্লেক্ট মানে কি, প্রতিবিম্ব, তাই না? আমরা আমাদের ধরেন আয়নার সামনে দাঁড়ালে আমরা কি দেখি, আমাদের প্রতিবিম্ব, এখানে সেইটাই। এই রোটেট টুলে রাইট বাটন ক্লিক করলে রিফ্লেক্ট পাবেন, এটাতে ক্লিক করে আপনি যদি এখানে ক্লিক করেন, এখানে কিন্তু সেন্টার পয়েন্ট এইটা রয়েছে, তো আপনি যদি এখানে ক্লিক করেন অলটা চেপে, তাহলে দেখবেন এটা রিফ্লেক্ট হয়ে গেছে, ছিল তো এই দিকে হয়ে গেছে, এই দিকে ঘুরে গিয়েছে, দিক পরিবর্তন করে ফেলেছে। তো এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল, আমরা চাইলে অ্যাঙ্গেল চেঞ্জ করে এটাকে ঘোরাতে পারবো। তো এটা ভার্টিক্যাল রয়েছে, আমরা চাইলে হরিজন্টাল করতে পারবো। তো বিভিন্ন আছে, এটা আমাদের অতটা প্রয়োজন পড়ে না। এদের হচ্ছে বিকল্প আছে, বিকল্পটা কোনটা, এটা যদি আমি রাইট বাটন ক্লিক করি, তারপরে যদি আমি ট্রান্সফর্মে যাই, এখান থেকে আমরা একই জিনিস রিফ্লেক্ট পেয়ে যাব। আমি সাধারণত এখান থেকে রিফ্লেক্ট করি, এই যে রিফ্লেক্ট হয়ে গেল, এবং এটা এই দেখেন একই অপশনগুলো একই রকম। ওকে, আমরা রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্টে যাব, এটা আমার কাছে সহজ মনে হয়। এই টুলে গিয়ে একটা ক্লিক করা এখানে, এটা অন্যরকম মনে হয়। হ্যাঁ ভাই, এই ধরেন 5টার পরে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে রিফ্লেক্ট টুল, আপনারা সবাই ট্রাই করেন এটা, নিজে না করলে মনে থাকবে না। আমি দুইভাবে দেখাইছি, দুইভাবে, রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, এরকম বৃত্ত অর্ধেক করে দেখান। হয়েছে না সবার কপি করা? এবার এদিকে খেয়াল করেন, আমরা পরের যে টুলসটা দেখতে পারছি, এটা হচ্ছে স্কেল টুল। স্কেল টুল এভাবে যদি ক্লিক করে এভাবে টানাটানি করা হয়, মানে ড্র্যাগ করা হয়, তাহলে এটা ছোট বড় হচ্ছে, উপরের দিকে নিচের দিকে ছোট বড় হচ্ছে। এটা অতটা আমার ইউজ করা হয় না, অতটা বলতে একদমই ইউজ করা হয় না এই টুলস। এরপরে সেকেন্ড যেটা আছে শেয়ার টুল, এটার সাহায্যে আপনি যদি এই অ্যাঙ্করে ক্লিক করে ড্র্যাগ করেন, এটা সেই ওই যে বিষম বাহু বলে না, বিষম বাহু হয়ে যাচ্ছে, এই যে এরকম টাইপ করা যাচ্ছে। তো এটা এর ভিতরে এই যে রিশেপ টুল, এগুলো আসলে আমার তেমন একটা প্রয়োজন পড়ে না।
আমি কখনো এগুলো ইউজ করি না। তো এখানে এই সেকেন্ডটা একটু দেখতে পারেন, এই যে বিষমবাহু বানানো, এটা মনে হয় মাঝে মধ্যে প্রয়োজন হতে পারে, এটা একটু দেখেন সবাই। এই টুলসটে তিনটেই দেখার চেষ্টা করেন কোনটা কিভাবে কাজ করে। দ্রুত করবেন, এটা 1 মিনিটের ভিতরে হয়ে যাবে। আচ্ছা, হয়েছে না সবার? ও টুলটা অত জরুরি না। এবার এদিকে খেয়াল করেন, আমরা আজকে একটা ওয়াচ ডিজাইন করব, মানে ঘড়ি ডিজাইন করব। এটা যদি আপনারা খুব ভালোভাবে করতে পারেন, এইদিকে খেয়াল করেন সবাই, এটা যদি ভালোভাবে করতে পারেন মোটামুটি টুলসগুলোর সম্পর্কে একটা বাস্তবিক ব্যবহার শিখে যাবেন। তো আমি প্রথমে একটা বৃত্ত নিচ্ছি, এলিপস, ঘড়ির বৃত্ত। এটার কালার আমি ব্ল্যাক থেকে একটু লাইট শেড দিচ্ছি, এটা দিচ্ছি 3 নাম্বারটা। এখানে দেখেন এই কালার সোয়াসেসের ভিতরে যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের যে শেড আছে, এখানে 3 নাম্বারটা দিলাম। এবার এটা মিডিল অ্যালাইন করলাম, আর্টবোর্ডের মিডিলে রাখছি। এইবার আমরা প্রথমে ঘন্টার কাঁটাটা তৈরি করি, তারপরে আমরা তৈরি করব হচ্ছে সেকেন্ডের কাঁটা, সেকেন্ড বা মিনিটের কাঁটা। তো এলিপস নিচ্ছি, একটা বৃত্ত, যার কালার আমি চেঞ্জ করব, কারণ ব্ল্যাকের উপর ব্ল্যাক তো বোঝা যাচ্ছে না। আমি এখানে সবুজ কালার দিচ্ছি। এটা ঠিক আছে, পারফেক্ট লাগছে। এটা এবার মিডিল অ্যালাইন করব, হরিজন্টাল অ্যালাইন সেন্টার, সেন্টারে আছে। এটাও হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, মানে আর্টবোর্ডের একদম মিডিল সেন্টারে থাকতে হবে। এরপর দেখেন, আমি যখন মাউসের কার্সর এখানে নিচ্ছি, এখানে একটা অপশন দেখা যাচ্ছে, এটা হচ্ছে সেন্টার পয়েন্ট, এই যে সেন্টার। তো এখানে কেন্দ্র করে আমি এখানে 12টা কাটা নিব, এটা হবে ঘন্টার কাটা। তো এটা ধরলাম, আমি চলে যাব সেই রোটেট টুলে দিয়ে, এখানে দেখেন যখন সেন্টার লেখা আসবে তখন অলটা চেপে এখানে একটা যদি ক্লিক করি, তাহলে এই বৃত্তটা এইকে কেন্দ্র করে ঘুরবে। আমি চাচ্ছি 360/12টা কাটা চাচ্ছি, কপি দিলাম। এবার কন্ট্রোল ডি দিব, তাহলে এই দেখেন এই সেন্টারকে কেন্দ্র করে এখানে 12টা ঘড়ির কাটা হচ্ছে। কাটা বলতে কাটা না, এটা পয়েন্ট আর কি, ঘন্টার পয়েন্ট হলো। এইবার আমি মিনিটের কাটা তৈরি করব। এটাকে মিডিল অ্যালাইন করলাম। মিডিল অ্যালাইন করার পর আমি ওইটা সিলেক্ট আছে কোনটা, এই যে একটা লম্বা শেপ তৈরি করেছে এখানে, এটা সিলেক্টেড থাকা অবস্থায় একই কায়দায় আমি রোটেট টুলে গিয়ে এটা সিলেক্টেড থাকা অবস্থায় এখানে যখন সেন্টার লেখা আসবে, যে সেন্টার, এবার অলটা চেপে এখানে একটা ক্লিক করলাম, করে এখানে দিব আমি 6 ডিগ্রি, না 6 না, দেখি 360/60, কপি 6 ডিগ্রি করে হবে। কন্ট্রোল ডি, এভাবে আমি চেপে ধরে রাখি, যে কন্ট্রোল ডি চেপে ধরে রাখলে, কন্ট্রোল জেড একটা বেশি হয়ে গেছে, এই জায়গাকে কেন্দ্র করে এটা ঘুরলো। এই হয়ে গেল আমাদের মিনিটের অথবা সেকেন্ডের কাটা। এইবার আমি হচ্ছে ঘন্টার কাটা তৈরি করতে পারি। একদম সহজভাবে দেখাচ্ছি, দেখেন এখানে পেন টুলে থাকা অবস্থায় এখানে 2টা অ্যাঙ্কর আছে, তাই না? আমি এই জায়গাটা একটু সুচালো করতে চাচ্ছি, তাহলে সুচালো করতে হলে এখানে তো একটা অ্যাঙ্কর লাগবে। দেখেন মাউসের কার্সরটা যখন আমি এখানে নিচ্ছি, পাত লেখা আসছে, আমার একদম মিডিলে লাগবে, এই শেপের মিডিলে লাগবে। যখন আমি মাঝ বরাবর আসবো তখন এটা ইন্ডিকেট করে দেখাবে যে মিডিলে আছে, ইন্টারসেক্ট লেখা আছে, এবং মাঝখান দিয়ে একটা দাগ দিয়ে বোঝাচ্ছে যে এটা একদম সেন্টারে আছে। তো যখন সেন্টারে আসলো তখন আমি পেন্ডুলে থাকা অবস্থায় এখানে একটা ক্লিক করলাম, করাতে এখানে একটা অ্যাঙ্কর অ্যাড হলো। এবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে শুধুমাত্র এই অ্যাঙ্করটা ধরে
আপ অ্যারোতে ক্লিক করে আমি উপরের দিকে নিয়ে যাচ্ছি, আপ অ্যারোতে ক্লিক করে এটা উপরের দিকে নিয়ে এটা একটু সুচালো করলাম। এবার কি করা যেতে পারে, এখানে এর উপরে আরেকটা শেপ নিয়েছি। এবার পাথফাইন্ডার থেকে মাইনাস ফ্রন্ট এটা একটু ক্ষত করেছে ডিজাইনের জন্য আর কি। এর একটা ডুপ্লিকেট নিলাম। আমি একদম সহজভাবে বোঝাচ্ছি, বেশি সৌন্দর্য দরকার নেই। মূল বেসিক বিষয়টা যদি ভালোভাবে বুঝতে পারেন পরবর্তীতে এই টুলসগুলো আপনাদের জন্য সহজ হবে। এটা মিনিটে কাটা, এটা একটু বেশি হয়ে গিয়েছে। এবার এটা একটু খাটো করি, আরেকটা দেব, ওইটা হবে সেকেন্ডের কাটা, এটা আরও চিকন করব। তো এখন আমি এগুলো একটু বেশি বড় হয়ে গিয়েছে, এটা একটু ছোট করলাম। দেখেন ঘড়িতে সাধারণত এই ঘন্টার কাঁটা এদিকে থাকে, মিনিটের কাঁটা এদিকে, সেকেন্ডের কাঁটা নিচের দিকে থাকে। তো আমি এটা ডান দিকে ঘোরাবো কত ডিগ্রি অ্যাঙ্গেলে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। সাধারণত আমি যদি শিফট ধরে এটা যদি রোটেট করি, এটা সিলেক্ট করেছি, করার পরে মাউসের কার্সার যখন এখানে নিচ্ছি তখন এটা রোটেট অপশন অন হয়েছে। এবার আমি শিফট ধরে যদি ঘোরাই, এই যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরলো। এবার এটা ঘোরাবো বাম দিকে, একই কাজে শিফট ধরে বাম দিকে ঘোরালাম। আবার বেশি ঘোরালে 90 ডিগ্রি ঘুরে যাবে, এই যে 90 ডিগ্রি ঘুরে যায়। তো আমার 45 ডিগ্রি দরকার। এবার নিচেরটা 180 ডিগ্রিতে ঘোরাবো, 45, 90, এই হলো পুরোপুরি 180 ডিগ্রি। এইবার মাঝখানে একটা আমার মনে হয় দেওয়া উচিত, এই বৃত্ত দিলে ভালো দেখা যাবে। এটাকে আমি আগে সেন্টার করে নিই, এই বৃত্তটাকে সেন্টার করে নিই, তাহলে এটার সাপেক্ষে এগুলো রাখবা না। এই হয়ে গেল আমার ঘড়ি। এখানেই শেষ না, এগুলো আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম সব সিলেক্ট করে। আমি এইবার ঘড়ির হাত ঘড়ির মতো তৈরি করার চেষ্টা করব। আমি একটা শেপ নিচ্ছি, শেপটা উপরে রয়েছে তাই না, এটাকে পিছনে পাঠাবো কিভাবে, শর্টকাট কি কেউ বলতে পারবেন? কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট লেফট সাইড, তাহলে সবার নিচে চলে যাবে। এটার কালার আমি ব্ল্যাকের সাথে ব্ল্যাক করে দিচ্ছি। আচ্ছা ব্ল্যাক না, এর শেড একটু হোয়াইট টাইপ করে দিই। এইবার না, এটার কালার এর সাথে এটাই মানাচ্ছে। এটাও মিডিল অ্যালাইন করে নিলাম। নেওয়ার পর মনে হয় আর একটু লম্বা করা উচিত। এবার এটাকে আমি একটু কাটবো, আর একটা শেপ নিচ্ছি। এই শেপটার কালার একটু অন্য টাইপের দিচ্ছি, দিয়ে এটা মিডিল অ্যালাইন করলাম এর সাথে। এবার এইটা আবার নিচে নিয়ে চলে আসলাম। দেখেন এখানে যখন নিচে নিয়ে এসছি, নিচের শেপের একদম শেষ মাথার সাথে সেট হয়ে গেছে, যার কারণে ওই যে পার্পেল কালার দিয়ে লেখা আসছে ইন্টারসেক্ট, মানে এই লাল শেপ আর এই কালো শেপ একদম সাইডে পারফেক্টলি অ্যালাইন হয়েছে, এই কারণে ইন্টারসেক্ট লেখা আসছে। এইবার এইটা 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 এই তিনটা ধরলাম, কোন এই লাল দুইটা আর পিছনের এই শেপটা ধরে মাইনাস ফ্রন্ট করলাম। এবার এটা আবার উপরে চলে গেছে, এটা আবার পিছনে পাঠিয়ে দিলাম। এবার
আচ্ছা, আমাদের আর্টবোর্ডটা হচ্ছে আর একটু বড় করতে চাচ্ছি, তাহলে আর্টবোর্ড টুলে যাবো। এই যে হ্যান্ড টুলের উপরে আর্টবোর্ড টুল, এটা অলটা চেপে যদি আমি টান দিই, দুই দিক থেকেই বড় হবে। আর্টবোর্ডও আমরা চাইলে ভিতর থেকে বড় করতে পারি, ছোট করতে পারি। বাইরে জিকির চলছে। হ্যাঁ, ফিরোজ ভাই, ফিরোজ ভাই। আচ্ছা, এরপর আমরা উপরের ডিজাইনটা আর একটু পারফেক্ট করার চেষ্টা করি। আপনাদের একবারে করতে বলবো না, স্টেপ বাই স্টেপ করতে বলবো, আপনারা পারবেন এবং এটা আপনাদের করতে হবে। এরপর যেটা করা যায়, এখানে হাত ঘড়ির যে আকৃতি ওটা দেওয়ার চেষ্টা করি। এটা মিডিল অ্যালাইন করছি। এরপর এইভাবে কাটতে পারি এটা। এখন এই শেপটা কি করব দেখেন, এইটা কাটবো, এই দুইটা ধরলাম, ধরে মাইনাস ফ্রন্ট, তাহলে এই যে কাটা হয়ে গেল। এরপর আমরা কি করতে পারি, উপরের দিকে কাটে না, নিচের দিকে কাটে। আচ্ছা, খেয়াল করেন একটা নতুন জিনিস, খেয়াল করেন, এটা ধরলাম, আমি চাচ্ছি এর একটা অফসেট পাথ হোক। অফসেট পাথ বলতে এর আকৃতি থেকে একটু বড় হবে। আমি চাইলে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এর অফসেট পাথ নিতে পারি, কিন্তু ওইটার আকৃতি ঠিক থাকে না। দেখেন, এক স্টেপ পিছনে পাঠাই, আমি এটা বড় করলাম, কিন্তু অরিজিনাল যে আকৃতি এটা যেমন ছিল ওরকম থাকে না। এটা যখন বড় করি, এটা দেখেন কীরকম একটা বিকৃত হয়ে যায়। তো এরকম একটা অফসেট পাথ আমরা নিতে চাচ্ছি, এর একদম সেম সেম হবে। তাহলে অবজেক্ট থেকে এটা সিলেক্টেড থাকা অবস্থায় পাথ থেকে অফসেট পাথ, তাহলে দেখেন একদম সেম সেম, এটা যেই আকৃতিতে ছিল ওই আকৃতির একটা ডুপ্লিকেট তৈরি হবে, এটাকে বলে অফসেট পাথ। এই যে এর মান কম বেশি করা যাবে, তো আমি এতটুকু রাখছি, রেখে বড়টা যেটা অফসেট পাথ নিলাম এটার সাথে এটা সিলেক্ট করে মাইনাস ফ্রন্ট, তাহলে এটা কেটে গেল। এবার এখান থেকে এটা ধরলাম, এটা এর সাথে মিলাই দেবো। আচ্ছা সরি, এটা আগে অ্যালাইন করে নিই, অ্যালাইন আছে, শুধুমাত্র এই অ্যাঙ্করটা ধরবো, ধরে এই অ্যাঙ্করের সাথে মিলাই দেবো। আবার এটা ধরবো, এটা এর সাথে মিলাই দেবো। এবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে নিচের দুইটা ধরে মাথাটা রাউন্ডেড করে দেব। বেশি হয়ে গিয়েছে, এই এতটুকু থাকলে ভালো হয়। এইবার কিছু ছিদ্র তৈরি করা যায়। এবার দেখেন, এটা ধরলাম, অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ, আমি একটা সুতার ডিজাইন করব। অফসেট পাথ আগে করেছিলাম প্লাস, এবার আমি মাউসের কার্সরটা পিছন দিকে ঘুরায়ে মাইনাস করছি।
মাইনাস করে ওকে মোটামুটি এই পজিশনে রাখলাম এবং এটাকে আমি কালার করব এই কালার করে এটাকে স্ট্রোকে কনভার্ট করব। এবার এটাকে আমি স্ট্রোকের এখানে যদি ক্লিক করি, এখানে ড্যাশ লাইন অন করলে এরকম হবে এবং এটা চাইলে একটু মোটা করে দেওয়া যাবে। সুতার ডিজাইন একই কায়দায় অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, আগে -23 পিক্সেল নিয়েছিলাম ওইটাই নিয়েছে ওকে। এবার এইটা ধরে আইড্রপার টুল দিয়ে জাস্ট এখানে ক্লিক করলে ওই ফিল্টারটা নিয়ে নেবে। ব্যাস এরকমভাবে আপনাদের একটা ঘড়ি বানাতে হবে। সবাই পারবেন। আমি এবার স্টেপ বাই স্টেপ বলবো, যেভাবে আপনারা সেভাবে তৈরি করবেন। আচ্ছা, সবাই প্রথমে একটা বৃত্ত নেবেন। বৃত্ত নেওয়ার পর এটার কালার দিবেন হচ্ছে এই যে ব্ল্যাকের শেডের ভিতর 3 নাম্বারটা। আমি যেই কালার দিই সবাই এই কালারই দিবেন। এরপর এটা তো সহজ, এটার জন্য আবার আগে করে নেবেন, এরকম করলে হচ্ছে না। এদিকে খেয়াল করেন, আমি একটা স্টেপ দেখাই দেবো, তারপর আপনারা করবেন। এটা মিডিল অ্যালাইন করবেন। করলাম। এবার আমরা একটা বৃত্ত নিব ছোট, এখানে এই বৃত্তটা কালার করে দিব। এখান থেকে এই যে সবুজের এই কালারটা, কিংবা এটা নিতে পারেন, আপনার ইচ্ছা। এটা হরিজন্টাল অ্যালাইন সেন্টার করবেন, লম্বালম্বির দিক থেকে। দেখবেন চোখের আন্দাজে কোথায় রাখলে মানানসই হয়। এরপর এটা ধরবেন, এই এলিপসটা ধরবেন, ধরে রোটেট টুলে যাবেন। এটা ধরে রোটেট টুলে গিয়ে এখানে সেন্টার পয়েন্টটা খুঁজবেন চোখের আন্দাজে। দেখবেন মাউসের কার্সর যখন সেন্টারে আনবেন তখন সেন্টার লেখা আসবে, তখন ওখানে অল্টার প্রেস করে ক্লিক করবেন, অল্টার চেপে ক্লিক করবেন। এবার 360/10 দিলে হয় 36 ডিগ্রি। জাস্ট যদি 36ও লিখে দেন তাও হবে, কপি। এবার কন্ট্রোল ডি। আচ্ছা, এদিকে খেয়াল করেন, সবাই তো পেরেছেন তাই না? এবার মিনিটের কাটা একইভাবে আমি একটু দেখাই দিই একবার। রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল নিয়ে আমি যদি অল্টার চেপে এভাবে টান দিই, এরকম একটা শেপ নিচ্ছি। এটা মিডিল অ্যালাইন করলাম, করে আমি জুম আউট করলাম। এটা কিন্তু সিলেক্টেডই আছে। এবার রোটেট টুলে গিয়ে অল্টার চেপে ধরে এখানে ক্লিক করব। যখন সেন্টার লেখা আসবে, যে এসছে, ক্লিক করলাম। এখানে দেবো 6 ডিগ্রি, কপি, কন্ট্রোল ডি। ব্যাস, এটা করে ফেলেন।
আচ্ছা, হয়েছে সবার? সেকেন্ডের কাটা নেওয়া হয়েছে? যদি হয় এবার আমরা কাটা তৈরি করব। খেয়াল করেন, একটা কাটা তৈরি করি। আমি একটা শেপ নিচ্ছি, এটা আরেকটু চিকন করতে হবে। ঘন্টার কাটা প্রথমে তৈরি করি। এবার এটা জুম করে, এই মাথাটা একটু জুম করে নিচ্ছি, নিয়ে পেন টুলে গিয়ে এখানে একটা অ্যাঙ্কর অ্যাড করবো। এই যে ইন্টারসেক্ট লেখা আসছে, তার মানে মিডিলে আসি। এখানে একটা ক্লিক করলে এখানে একটা অ্যাঙ্কর তৈরি হবে। এবার ডিরেক্ট সিলেকশন টুল থেকে এটা সিলেক্ট করব, শুধুমাত্র এইটা, এইভাবে। এবার আপ অ্যারোতে ক্লিক করে ধরলে, সরি, আচ্ছা এখানে হয়নি। এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি পেন টুল থেকে এখানে একটা ক্লিক করি, তাহলে এখানে একটা অ্যাঙ্কর অ্যাড হবে। এই অ্যাঙ্করটা ধরে এবার উপরের দিকে টান দিতে হবে। তখন প্রবলেম হয়েছিল। করেন সবাই। আচ্ছা, কাটা তৈরি করা হয়েছে সবার? এই যে নিচে এটা রাউন্ডেড করছি, এটা পারবেন না সবাই? এদিকে খেয়াল করেন সবাই। এই নিচে এইটা যদি আমি রাউন্ডেড কর্নার করতে চাই, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই দুই মাথা ধরতে হবে, ধরে এই ডটে ক্লিক করে এভাবে টান দিতে হবে, তাহলে এটা রাউন্ডেড কর্নার হয়ে যাবে। এটা করেন তো সবাই। আচ্ছা, এদিকে খেয়াল করেন সবাই, এদিকে খেয়াল করেন সবাই। আমি এখানে আরেকটা বক্স, একটা ছোট একটা শেপ নিচ্ছি। এটা অবশ্যই অ্যালাইন করে নিব। বেশি উপরে চলে গেছে, এই পজিশনে রাখি। এবার এটা হরিজন্টাল অ্যালাইন সেন্টার করলাম। এবার এই দুইটা ধরে মাইনাস ফ্রন্ট, এটা করেন সবাই। বুঝতে পারেননি? এদিকে খেয়াল করতে হবে, এদিকে খেয়াল করেন সবাই। এই যে এরকম একটা শেপ নিলাম, নিয়ে এর মিডিলে অ্যালাইন করেছি, করে এখান থেকে মাইনাস ফ্রন্ট, তাহলে এটা কেটে যাবে। আচ্ছা, কাটা হয়েছে তিনটা সবার? হয়নি কার কার? তিনটা কাটা হয়নি কার কার? হাত তোলেন তো। আচ্ছা, সবারই হয়েছে, তাহলে কেউ কথাই বলছে না। এদিকে খেয়াল করেন। এবার আমি এর একটা ডুপ্লিকেট নিচ্ছি। কিসের? এই বৃত্তের। অলটা চেপে ধরে এবার এটা মিডিল অ্যালাইন করছি। এবার এক এক করে কাটাগুলো এখানে সেট করার চেষ্টা করি। বেশি বড় হয়ে গেছে, আমি শিফট ধরে এটা একটু ছোট করলাম।
এবার এটাও শিফট ধরে একটু ছোট করলাম। দেখেন মোটামুটি এই পজিশনে রাখলাম তিনটাই। এবার এই মোটাটা আমি শিফট ধরে বাম দিকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরালাম, ঘুরিয়ে এই যে গুঁড়াটা এই বৃত্তের সাথে মিলালাম। এবার এই চিকনটা এটা শিফট ধরে ঘুরায়ে উল্টা দিকে নিয়ে গেলাম, 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই ফেললাম। এবার এটা অ্যালাইন এখান থেকে করা যেতে পারে, কিন্তু এইগুলো হাত দিয়ে অনুমান করে রাখতে হবে। এভাবে সবাই করে ফেলেন। এটা কি বুঝতে অসুবিধা হচ্ছে কারোর? এই যে রোটেট করছি এই বিষয়টা কি কারো বুঝতে অসুবিধা হচ্ছে? আচ্ছা, কাটার কি সবার সেট করা হয়েছে? হ্যাঁ, আচ্ছা এদিকে খেয়াল করেন সবাই। এবার এই সম্পূর্ণটা এবার গ্রুপ করবেন। সম্পূর্ণটা সিলেক্ট করলাম, এবার কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, করে আমি আরেকটা বৃত্ত নিব। আরেকটা বৃত্ত, এটা বৃত্তটা উপরে তাই না, এটা পিছনে পাঠাবো কিভাবে? শিফট অল্টার না, শিফট কন্ট্রোল থার্ড ব্র্যাকেট লেফট সাইড। এবার এটা একটু বড় করব, এটা মিডিল অ্যালাইন করছি। এটার কালার আমি একটু সাদা টাইপের দিচ্ছি। এরকমই করলাম নাকি আগেই ঠিক ছিল? আগেই ভালো ছিল তাই না? আচ্ছা একটু নতুনভাবে ট্রাই করে দেখি। এবার একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, এই রেক্ট্যাঙ্গেলটা চোখের আন্দাজে যতটুকু নেওয়া যায় এই যে এইভাবে নিয়েছি। আরেকটা জিনিস, আপনাদের আর্টবোর্ডটা যদি লম্বা করতে চান আর্টবোর্ড টুলে যাবেন। আর্টবোর্ড টুলে এরকম স্কোয়ার ছিল, এখন আপনারা কি করবেন, এই বাউন্ডিং বক্সে আর্টবোর্ড টুলে ক্লিক করলে বাউন্ডিং বক্স শো হবে। অলটা চেপে ধরে উপরের দিকে টান দিলে দুই দিক থেকে সমানে বড় হবে। এটা করেন, করে আপনারা যে নতুন করে যে শেপটা নেবেন এটা মিডিল অ্যালাইন করবেন, করে এটা ব্যাকে পাঠাবেন, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট লেফট সাইড। দেখেন এটা আমার মনে হচ্ছে আরেকটু চওড়া করলে ভালো হয়। সবাই এদিকে মনোযোগী হন, এটা আরেকটু চওড়া করলে ভালো হয়। তো কিভাবে করব, এটা সিলেক্ট করলাম, এই যে বাউন্ডিং বক্স এখানে শো করছে, আমি এটা আর একটু চওড়া করলাম। এবার এটা মিডিল অ্যালাইন থাকলো। এইবার আমি আরেকটা অবজেক্ট সিলেক্ট, আরেকটা বক্স ক্রিয়েট করছি, এইটা ওইটার সাপেক্ষে কেটে ফেলবো। ভাই ভিতরে এসে বসেন, খেয়াল করেন এই শেপটার কালার যদি আমি একটু ডিফারেন্স কিছু দিই তাহলে বুঝতে পারবেন। রেড কালার করলাম, এটা মিডিল অ্যালাইন করলাম। এইবার অলটা চেপে ধরে এটা নিচের দিকে নিয়ে আসলাম। তো এই লালটুকু আমরা মাইনাস ফ্রন্ট করব। আমি তিনটা জিনিস সিলেক্ট করছি এখানে, এই লালটা আর এই পিছনের যে শেপটা ছিল এইটা, শিফট ধরে এটাও সিলেক্ট করলাম লালটা। এবার মাইনাস ফ্রন্টে ক্লিক করলে উপরে দুইটা কেটে যাবে, কিন্তু কথা হচ্ছে এটা কিন্তু উপরে উঠে চলে এসছে, এটা আবার পিছনে পাঠাতে হবে। কিভাবে? কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট লেফট সাইড। এটা ট্রাই করেন সবাই।
আচ্ছা এদিকে খেয়াল করেন সবাই। এবার আমরা ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্যে আমরা এই কর্নারগুলো রাউন্ডেড করতে পারি। এইটা শিফট ধরে এইটা, আমি আসি ডিরেক্ট সিলেকশন টুলে, শিফট ধরে এইটা সিলেক্ট করলাম, এইটা সিলেক্ট করলাম। এবার নিচের দুইটাতে ক্লিক করি, শিফট ধরে এখানে এখানে। আচ্ছা তার আগে আরেকটা বিষয়, আমরা যেহেতু পিছনে দুইটা শেপ নিছি, একটা হচ্ছে বৃত্ত আরেকটা হচ্ছে এই নতুন করে এই শেপটা, এই দুইটা সিলেক্ট করলাম কিভাবে? এখানে একটা ক্লিক করলাম, শিফট ধরে এখানে ক্লিক করলাম, এই দুটো ইউনিট করলাম। এই দুটো ইউনিট করাতে এই দুইটা কিন্তু এক হয়ে গিয়েছে। ইউনিট করলে কি হয়? এক হয়ে যায়। এবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই পয়েন্টগুলো আমি সিলেক্ট করছি, এই চার কোণার চারটা পয়েন্ট সিলেক্ট করে আমি ভিতরের দিকে টান দিয়েছি, এতে করে এরকম হয়ে গিয়েছে। আবার এই চারটা পয়েন্ট ক্লিক করে তাহলে এখানেও রাউন্ডেড করতে পারি। এরকমটা করেন তো সবাই, বুঝতে অসুবিধা হচ্ছে? কারণ ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে চারটা পয়েন্ট সিলেক্ট করবেন, শিফট ধরে 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 টান দিবেন পয়েন্ট ধরে। হয়েছে সবার? এবার এদিকে খেয়াল করেন, এবার আমি ফিতা নিচ্ছি, অল্ট আছে, উপরে একটা শেপ নিলাম, এবার ওর একটা ডুপ্লিকেট নিচে নিয়ে চলে আসলাম অল্ট আছে। এবার এই দুইটা ধরে মাইনাস ফ্রন্ট, ব্যাস। আচ্ছা এটা কি পারছেন সবাই? আমি মাথাটা আবার তৈরি করা দেখাই দিচ্ছি। দেখেন এই শেপ তৈরি করা তো একদম সহজ, তাই না? একটা চারকোনা বক্স নিলাম এই মাপের। এরপরের স্টেপটা দেখেন, আমি এরকম একটা আরেকটা শেপ নিচ্ছি, দেখেন অনুমান করেন কতটুকু নিচ্ছি। নেওয়ার পরে এইটাকে আবার কাটতে হবে এই এতটুকু, তো আমি আরেকটা শেপ নিব, এটা মিডিল অ্যালাইন করলাম আর উপর থেকে আর একটু ছোট করছি, শিফট ধরে পিছনেরটাও ধরলাম, ধরে মাইনাস ফ্রন্ট করলাম, করলে উপরের টুক কেটে গিয়েছে। এবার আমি আর একটু উপরের দিকে উঠাই দিলাম, ব্যাস। এটা করেন তো দ্রুত। আচ্ছা এটা হয়েছে না সবার? এবার দেখেন আমি শেপ টুল নিচ্ছি, আরেকটা একটু লম্বা টাইপের একটা শেপ নিলাম, নিয়ে এটা মিডিল অ্যালাইন করলাম, করে
এটা সিলেক্ট করলে এই দেখেন এই 4টা ডট দেখতে পাবেন, একটা ডট ক্লিক করে ধরে যদি টান দেন নর্মাল সিলেকশন টুলে থাকা অবস্থা, তাহলে দেখবেন এই রাউন্ড কর্নারগুলো রাউন্ডেড হয়ে যাবে। এবার এইটাকে ধরে অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাতে যাবে। এটা মাইনাস আছে, আমি প্লাস করছি, +10 করলাম, এরপর ওকে। এবার এই বড় শেপটা ধরে আর এই নিচেরটা ধরে, আগে উপরটা কাটিলাম, এবার নিচেরটা কেটে দেখি কেমন দেখা যায়, ধরে মাইনাস ফ্রন্ট করব। দেখেন এটা এইভাবে কাটলো, এটা এইভাবে মনে হয় মানাচ্ছে। আচ্ছা, এই পর্যন্ত সবাই আসতে পেরেছেন? আমি এটা সামনের ক্লাসে ভালোভাবে আপনাদের এটা আয়ত্তে আনার চেষ্টা করব। সামনের ক্লাসে ভালোভাবে পারবেন, আজকে সব হয় না, এটা এক ক্লাসে হয় না। খেয়াল করেন, আমি আপনাদের দেখাই দিচ্ছি, বাসায় গিয়ে প্র্যাকটিস করেন। এটা ধরলাম অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ, এরপর ওকে। এখানে 10 পিক্সেল আছে, এবার ওকে দিলাম। এবার এই বড় শেপটা ধরে আর এই নিচেরটা ধরে মাইনাস ফ্রন্ট করলাম, তাহলে এটুক কেটে গেল। এবার সুতার যে ইফেক্টটা, আচ্ছা এটার কালার আমি ব্ল্যাক করছি, সুতার যে ইফেক্টটা, তার আগে এখান থেকে আরেকটা শেপ তৈরি করছি, এটা মিডিল অ্যালাইন করলাম, করার পর ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই পয়েন্টগুলো ধরে এটা একটু বেশি ছোট হয়ে গেছে, এই পয়েন্টে একটা ক্লিক করতে হবে, ক্লিক করে তারপরে টান দিতে হবে, দিয়ে এই কর্নারের সাথে মিলাই দিতে হবে, এই ক্লিক করে টান দিতে হবে। এইবার এই দুইটা ইউনিট করে দিতে হবে, যেহেতু এই দুইটা আলাদা ছিল। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই দুই কর্নার ধরতে হবে, ধরে এটা রাউন্ডেড করতে হবে, ব্যাস। এইবার আমরা সেই সুতার ইফেক্টটা তৈরি করব। দেখেন এটা সিলেক্ট করলাম, অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ, এটা প্লাস ছিল 10, একটু আগে কাটছিলাম, এখন আমি মাইনাসে যাব, -20 করলাম, 20 না একটু বেশি, 25 করলাম, ওকে। এবার এটা আছে ফিল কালারে, এটাকে আমি এখানে ক্লিক করে স্টোকে কনভার্ট করলাম, কালারটা একটু হোয়াইট করলাম, আর একটু হোয়াইট করি, ব্যাস। এটা স্টোকে আছে, এটাই দেখেন স্টোকে আছে, এটা পিক্সেল আর একটু মোটা করে দিলাম। এবার এই স্টোক নামে যে অপশনটা আছে, এখানে একটা ক্লিক করলাম, করে এই ড্যাশ লাইনে ক্লিক করব, করলে এরকমটা হয়ে যাবে, মনে হবে সেলাই করা। আর একটু মোটা করলে মনে হয় ভালো হয়। এবার একইভাবে এটা অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ, ওকে। এবার আইড্রপার টুল দিয়ে জাস্ট এখানে ক্লিক করলে হয়ে যাবে, এই টুল দিয়ে। আমি এটা সামনের ক্লাসে আপনাদের খুব ভালোভাবে বোঝাবানে, আজকে ক্লাস টাইম শেষ, আগামী ক্লাসে এটা ভালোভাবে দেখাবানে। আজকের মতো এই পর্যন্তই, সামনের ক্লাসে দেখা হবে আরেকটা বিষয়।